ভেতরে একটা অদ্ভুত আচ্ছন্ন ভাব রয়েছে, একটা মাদকতাই রয়েছে বলতে পারো। গোটা সন্ধেটা যে নাটক হলো, তারপরে গলাও ভেজানো হয়নি। আমাদের সঙ্গে বর্ষার কেওনঝড় তো তোমরা ঘুরছো, কিন্তু আজকের এই পর্বটায় আমরা কেওনঝড়ের অনেকগুলো সাইট সিইং স্পট তো দেখবই, তার সঙ্গে তোমাদের দেখাবো একদম আনকোরা নতুন অফবিট একটা জায়গা। উড়িষ্যার এই জায়গাটাকে বলা হয় ঘাটগাঁও। কেন আমরা এই জায়গাটায় থাকছি সেই উত্তরটা অবশ্য জানতে গেলে তোমাদের পর্বটা শেষ পর্যন্ত দেখতে হবে। বর্ষার কেওনঝড় বেড়াতে এসে অনেকেই একটা মস্ত বড় ভুল করেন, শুধু কেওনঝড় ঘুরেই ফিরে যান। কিন্তু শহর থেকে মাত্র 47 কিলোমিটার দূরে কেওনঝড় জেলাতেই রয়েছে পাহাড় জঙ্গল ঘেরা জাগ্রত মন্দিরের এক ছোট্ট শহর ঘাটগাঁও, যার আশেপাশে আছে দেখার মতো প্রচুর টুরিস্ট স্পট। কেউ বলেন উড়িষ্যার নায়াগ্রা, কোথাও প্রকৃতি রং তুলিতে এঁকেছে অন্য এক ক্যানভাস, কোথাও আবার পাথরে আঁকা হাজার বছরের ইতিহাস। আজ সেই কাহিনী শোনাবো তোমাদের, যার সঙ্গে থাকবে ঘাটগাঁওয়ের বিখ্যাত তারিণী মন্দিরের গল্প। আমাদের এই বর্ষার কেওনঝড় বেড়ানোর আজকে ডে 3 বলতে পারো, এবং আজকে কিন্তু আমরা কেওনঝড় ছেড়ে চলে যাব। কিন্তু তাই বলে মন খারাপ করার কিছু নেই, তার কারণ কেওনঝড়ের এখনও বেশ কিছু সাইট সিইংয়ের স্পট আমাদের দেখা বাকি। আগেই বলেছি, বর্ষায় কেওনঝড় বেড়াতে এলে অন্তত 2 থেকে 3 রাত থাকতেই হবে। আশেপাশে দেখার মতো এত স্পট, যার বেশ কয়েকটা আমরা কভার করেছি গত 2 দিনে। তবে সিনিয়র সিটিজেনদের নিয়ে তো সব জায়গায় পৌঁছানো যায় না, তাই এবারের মতো স্কিপ করেছি মুর্গ মহাদেব, গো নাসিকা, হাড়িভাঙা ওয়াটারফলের মতো বেশ কিছু স্পট। এই রোড ট্রিপের আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম উড়িষ্যার বিখ্যাত খণ্ডধর জলপ্রপাত, সানাঘাগরা ঝর্ণা আর কেওনঝড়ের বলদেবজিউ মন্দিরের ছবি। যারা মাঝপথে এই সিরিজটা দেখা শুরু করেছো বা আচমকা এই চ্যানেলটা খুঁজে পেয়েছো, তোমরা কিন্তু চাইলেই পর্বগুলো দেখে নিতে পারো। লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। আজ আমাদের রুট প্ল্যানটা শুরুতেই বলে দিই। ইচ্ছে ছিল শহর ছাড়ার আগে কেওনঝড় রাজবাড়িটা ঘুরে নেওয়ার। শুনলাম এখন পুরোটাই ধ্বংসাবশেষ, তাই বর্ষায় যেতে অনেকেই বারণ করলেন। প্ল্যানটা একটু চেঞ্জ করে আপাতত আমরা ধরে নিয়েছি হাইওয়ে। এই রাস্তা ধরেই সোজা যাওয়া যায় ভদ্রক। কেওনঝড় থেকে এই মুহূর্তে আমরা যে জায়গাটা দেখতে যাচ্ছি প্রথম আজ, সেটা হচ্ছে কাঞ্ঝারি ড্যাম। আর কাঞ্ঝারি ড্যামের দূরত্বটা আমরা যেখানে ছিলাম সেখান থেকে 25 কিলোমিটার মতো, যেতে সময় লাগে 30 থেকে 35 মিনিট। তো বেশ কিছুটা রাস্তা আমরা চলে এসেছি। আমরা ন্যাশনাল হাইওয়ে, রাস্তার কন্ডিশন খুবই ভালো। হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট আগের ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে এখন কিন্তু ন্যাশনাল হাইওয়ে 20 দিয়ে ট্রাভেল করছি। আর ভিউ দুর্দান্ত, দারুণ দারুণ। মেঘেদের খেলা চলছে বর্ষার সময়, যেটা খুব ভালো পাওয়া যায় আর কি। এই রাস্তাটা মানে এই ন্যাশনাল হাইওয়েটার কন্ডিশনও কিন্তু এখনো পর্যন্ত ভালোই। আর মনে হয় মিনিট 20 লাগবে পৌঁছতে। তারপর চলো ড্যামে গিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়ক ধরে প্রায় 22 কিলোমিটার এসে বাঁকাপাটুলি নামের ছোট্ট একটা গ্রামের আগে আমরা নিলাম লেফট টার্ন। শুরু হলো জঙ্গলের পথ। তবে রাস্তার কন্ডিশন বেশ ভালো। প্রায় 3 কিলোমিটার এগোনোর পর চলে এলাম কাঞ্ঝারি ড্যামে। কাঞ্ঝারি ড্যাম কিন্তু যতটা আশা করেছিলাম তার থেকে আয়তনে অনেকটা বড়। আমি ঢুকে বেশ অবাকই হয়েছি। এর আগে আমরা বড় ঘাগরা ড্যাম দেখেছি, সেটার থেকেও এটা দেখে আপাত দৃষ্টিতে তো বড়ই মনে হলো। এখানে সেচ দপ্তরের একটা প্রজেক্ট আছে যেটা বেশ পুরনো, 1989 সালে সেই প্রজেক্টটা তৈরি হয়েছিল, সেটুকুই জানতে পারলাম। এর বেশি তথ্য খুব একটা নেই। আসার আগে যে বিষয়গুলো দেখে বা পরে রিসার্চ করছিলাম, সেখানেও কিন্তু কাঞ্ঝারি ড্যাম দেখেছি আমি, সবাই কভার করতে পারেন না। কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাটা এসো, না এলে বড় মিস হবে। এখানে প্রকৃতি অসম্ভব সুন্দর, জায়গাটা সাজানো হয়েছে খুব সুন্দর করে। এই যে কাঞ্ঝারি ড্যাম, তার মেন যে লক গেটটা যেখান থেকে জল ছাড়া হয় দেখতেই পাচ্ছ, সেটাই এই সামনে টোটাল 7টা এরকম লক গেট বা স্লুইস গেট
যেগুলোকে বলা হয় সেগুলো রয়েছে। আপাতত বোধহয় 2-3টেই খোলা রয়েছে আংশিকভাবে, তাও পুরোটা নয়, এবং খুব অল্প পরিমাণে জল ছাড়া হচ্ছে। ভেতরে কিন্তু জল ধরে রাখার যে ক্যাপাসিটিটা সেটা কিন্তু প্রচুর। আর এইখান থেকে পুরো জলের ধারা যেটা ছাড়া হয় সেটা কিন্তু এই পাশ দিয়ে দেখো নদীতে চলে গেছে। বৈতরণী নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি হয়েছে এই ড্যাম। অগাস্টের ভরা বর্ষায় জলস্তর এখন অনেকটা উপরে। আশপাশটা সবুজ টিলা আর জঙ্গলে ঘেরা, পিকনিকের আইডিয়াল স্পট। তবে সানসেটের সময় এলে হয়তো আরো ভালো লাগতো। লক গেটের ওপর দিয়ে এরকম রাস্তা করা আছে, কিন্তু এখানে তোমরা গাড়ি বা বাইক নিয়ে আসতে পারবে না, কারণ দুদিকেই একদম এক্সট্রিম সামনে ওখানেও একটা গেট করা আছে, সেই গেটটা বন্ধ, এবং উল্টো দিকটা যেদিকে আমরা যেদিক থেকে ঢুকলাম এই দিকটা, এদিকটাও কিন্তু ওরকম একটা গেট করা আছে। পাশেই একটা পথচারীদের আনাগোনার জন্য একটা গেট করা আছে ছোট্ট, সেটা দিয়ে তোমরা দেখতে আসতে পারবে। আর এটা টাইমিংটা ঠিক তোমাদের বলতে পারছি না, তার জন্য সরি। তার কারণ আমরা আজকে এসছি, আজকে ইভেনচুয়ালি 15ই আগস্ট, ফলে হয়তো স্বাধীনতা দিবসের জন্য সরকারি জায়গা, সুতরাং অনেক ক্ষেত্রেই এরকম হয়, হয়তো যারা কর্মী তাদের ছুটি। তো তবুও এই জায়গাটা আমার ইনিশিয়ালি দেখে এসে যেটা মনে হলো, যদি তোমরা একদম সকালের দিকে আসো বা বিকেলের সময়টা যখন রোদের তেজটা একটু পড়ছে সেই সময়ও আসো, খুব ভালো লাগবে। কাঞ্ঝারি ঘুরে আবার আমরা ফিরতি পথে 20 নম্বর জাতীয় সড়ক ধরেছি। এবার আমাদের গন্তব্য সীতাবিঞ্জ। ভদ্রক যাওয়ার হাইওয়ে যথেষ্ট চওড়া, কন্ডিশনও বেশ ভালো। মাঝে মাঝে রাস্তার পাশে কাশফুলও চোখে পড়ছে। প্রায় 12.5 কিলোমিটার যাওয়ার পর সাইনবোর্ড দেখে ডান দিকে ঘুরলাম। গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে এগোচ্ছে রাস্তা। প্রায় 15 কিলোমিটার এগোতেই পৌঁছে গেলাম সীতাবিঞ্জি। সময় 1:30 আর আমরা চলে এসেছি সীতাবিঞ্জিতে। এখানে মূলত ফ্রেস্কো পেন্টিং সেটাই দেখতে আসা। তবে ঢুকে আমরা যে জায়গাটায় পৌঁছেছি এখনো পর্যন্ত সেখানে ফ্রেস্কোর খুব একটা কিছু নেই। এখানটা পুরোটাই একটা ধ্বংসাবশেষ, এবং একটা সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরোটার তত্ত্বাবধান করতো। এখন একটু যত্নের অভাব চোখে পড়ছে। তো দেখা যাক, এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকটা করে এক্সপ্লোর করার মতো বিষয়টা। যেমন যেমন দেখবো তেমনটাই তোমাদের দেখাবো। তবে জঙ্গলের মধ্যে এবং পাথুরে, অদ্ভুত একটা পাথরের স্ট্রাকচার চারিদিকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুবই ভালো লাগছে। সীতাবিঞ্জির ভেতরেই রয়েছি, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখে মনে হলো তোমাদের দেখাই। এখানে দেখো এরকম পুরো এরকম গারদের মতো লোহার গ্রিল করা রয়েছে একটা প্রকাণ্ড পাথরের নিচে, এই জায়গাটা যেখানে এই মুহূর্তে রয়েছি। এবং এখানে কিন্তু দুটো একেবারে পুরাতত্ত্বের বলতে পারো গোল্ড মাইন, সেগুলো কিন্তু পুরাতত্ত্ব দপ্তর পেয়েছে। একটা হচ্ছে হাতি, যেটার ভাস্কর্য, এবং তার সামনে রয়েছে একটা 4 মাথা যক্ষী। এটা দেখেই প্রথম আমার মনে পড়লো ফেলুদার গল্পের কথা। সত্যজিৎ কৈলাসে কেলেঙ্কারিতে লিখেছিলেন সেই যক্ষীর মাথা, তাই নিয়েই যত কাণ্ড। এবং সেই যক্ষীর মাথায় রাখতে হবে, সেটা কিন্তু অজন্তা ইলোরা সেই সময়কার সেই যে গুহায় সব কিছু পাওয়া যেত তার সঙ্গে মিল আছে। এবং ভুবনেশ্বর থেকে সেটা উদ্ধার হয়েছিল। কি আশ্চর্য! উড়িষ্যায় আবার একটা আমরা যক্ষীর মাথা আবিষ্কার করলাম। এটা মনে হচ্ছে পেছন দিক।
হ্যাঁ, মানে এটা কিন্তু একটাই পাথর, সেই পাথরটা বাবা। ইক্সেল পাহাড়ের মতো 8 তলা বাড়ির সমান উঁচু একটাই পাথর, দেখো তাই তো। এই যে। না 8 তলা হবে না। কি বলছো তুমি? ওই মাথাটা? হ্যাঁ সীতাবিঞ্জির নাম সীতাবিঞ্জি হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে। মনে করা হয় একটা সময় বেশ কিছু বছর লব কুশকে নিয়ে সীতা এখানে ছিলেন, এবং সেই কারণেই এই জায়গাটা যেহেতু পবিত্র মনে করেন, এখানকার মহিলারা কিন্তু এখানে পুজো দেন সন্তান কামনায়। একটু আগে তোমাদের যে চার মাথার যক্ষী দেখালাম ওটাকে বলে গুপ্ত চতুর্মুখ। স্থানীয়রা অনেকেই যেটাকে শিবলিঙ্গ হিসেবে ভুল করেন। 1950 সালে খোঁড়াখুঁড়ি করে এই জায়গার সন্ধান পাওয়া যায় কেওনঝড় শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ডাঙ্গুয়াপাশি বলে একটা গ্রামের কাছে। কেউ বলেন 4র্থ শতক, কেউ বলেন 6ষ্ঠ, আবার কেউ বলেন 8ম শতাব্দীতে ভঞ্জ রাজবংশের রাজত্বের সময়ের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে, যার বেশ কিছু নিদর্শন মাটির নিচে থেকে উদ্ধার হয়েছে। কেউ বলেন 500, কেউ বলেন 1000, কেউ আবার বলেন বেশ কয়েক হাজার। আসল সময়টা এক্স্যাক্টলি বলা সত্যি খুব কঠিন, তবে অনেকে মনে করেন যে এখানে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান গুপ্ত যুগের। তবে সবচেয়ে যেটা আশ্চর্যের সেটা হচ্ছে যে পাথরের বুকে এই শিলালিপি এবং যে পেন্টিংগুলো বানানো হয়েছে, যে ফ্রেস্কোগুলো বানানো হয়েছে, তার রং। ভাবার চেষ্টা করুন, অত বছর আগে বানানো পেন্টিং এবং অর্গ্যানিক রঙে সেই রং এবং পেন্টিংয়ের অংশ কিন্তু আজও আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এটাও কি কম বড় ব্যাপার? নাম শুনেই বুঝতে পারছো জায়গাটার সঙ্গে রামায়ণের একটা যোগ আছে। আর এই যেখানে দাঁড়িয়ে আছি এর ওপরেই যে পাথরটা করা আছে, ফ্রেস্কোর পেন্টিং যেহেতু বহু বছর হয়ে গেছে, অনেকটাই মুছে গেছে, আসলে কিন্তু এটা প্রাকৃতিকভাবেই একটা পাথরের ওপর সাপোর্ট নিয়ে আরেকটা পাথর যেন সেটাকে ঘিরে রেখেছে, মানে ছায়া দিয়ে রেখেছে, এরকম একটা মনে হয় দেখে। এবং এই পাথরটাকে বলা হয় রাবণ ছায়া। সকাল থেকে ঘুরছি, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, সবারই খুব খিদে পেয়েছে, তাই আপাতত ন্যাশনাল হাইওয়ে 20-তে উঠেই আমরা হন্যে হয়ে ধাবা খুঁজছি। ঘাটগাঁওয়ের দিকে এগোতে এগোতে বেশ কিছু পেট্রোল পাম্প পেলাম, একবার রিফিলও করে নিলাম। তবে এই রুটে ভালো রেস্তোরাঁ বা ধাবা তেমন চোখে পড়েনি। ফাইনালি প্রায় 25 কিলোমিটার আসার পর দেখতে পেলাম একটা লাইন হোটেল। আমরা যাচ্ছি হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের দিকে, আর ঘাটগাঁও পেরিয়ে যেতে হয়। তো ঘাটগাঁও একদম ঢোকার মুখেই হাইওয়েতে একটা ছোট্ট ধাবা আছে, বর্ষা ধাবা, যার নাম বর্ষা হোটেল। বর্ষা হোটেল, সরি। সেখানে আমরা দাঁড়িয়েছি, আমরা খাচ্ছি সিম্পল মাছ ভাত। এটা হচ্ছে একদম টিপিক্যাল লাইন হোটেল বলতে যা বোঝায়, হ্যাঁ। একদম সেরকম। খুব সিম্পল খাবার দিয়েছে, অরড় ডাল, কিছু ফ্রাইস, মাছের ঝোল, একটা চাটনি আর ভাত। মাছের টেস্ট কীরকম? মাছের টেস্ট ভালো, মাছের প্রিপারেশনটাও ভালো। শুধু একটু কাঁটা আছে, মাছে একটু কাঁটা আছে। আর এর মাঝখানে ওরা গরম গরম কুঁদরি আলু ভাজা কড়াই থেকে নেমেছে, সেটা দিয়ে গেলেন, সেটা অসাধারণ লাগে। এই যে ন্যাশনাল হাইওয়ে দেখছো, এই ন্যাশনাল হাইওয়ে হচ্ছে কেওনঝড় থেকে ঘাটগাঁওয়ের দিকে চলে গেছে। এদিকটা ঘাটগাঁও, আর আমরা উল্টো দিক থেকে এলাম। আর এইখানেই বর্ষা হোটেল, ঘাটগাঁওয়ের জাস্ট কয়েক কিলোমিটার আগে, একদম লাইন হোটেল যেরকম হয় হাইওয়ের ওপর। আমরা এখানেই আজকে লাঞ্চ করলাম। তার কারণ হচ্ছে আজকে 15ই আগস্ট, যেটা তোমরা জানো, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ঘাটগাঁও ছাড়াই টোটাল তল্লাটে খুব বেশি কিন্তু ভালো খাবার অপশান, ধাবা, রেস্টুরেন্ট পাবে না। তোমরাও এলে ট্রাই করতে পারো, অবশ্যই আমাদের দিক থেকে রেকমেন্ড করব। এখন ছুটতে হবে, চলো। কেওনঝড় থেকে বর্ষার বেড়ানোয় যারা ঝর্ণা দেখতে ভালোবাসেন তাদের কখনোই মিস করা উচিত নয় গুন্ডিচা ঘাগি। তবে একই জেলায় পড়লেও কেওনঝড় শহর থেকে কাঞ্ঝারি ড্যাম, সীতাবিঞ্জি বা গুন্ডিচা ঘাগি জলপ্রপাত ঘুরে ফিরতে আস্ত একটা দিন কেটে যায়। তাই আমরা সাজেস্ট করব অন্তত একটা নাইট হল্ট
ঘাটগাঁওতে রাখুন। আমরা অবশ্য এখনই ঘাটগাঁওতে থামছি না। আমাদের নেক্সট স্টপ 14 কিলোমিটার দূরে। শহর ছাড়িয়ে গ্রামের পথ পেরিয়ে এগোতেই চোখে পড়ছে দূরে টিলার রেঞ্জ। এদিকটা পুরোটাই হাতি চলাচলের করিডোর। ঘাটগাঁও ফরেস্ট রেঞ্জের উঁচু নিচু পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছলাম গুন্ডিচা ঘাগি। প্রায় 50 ফুট ওপর থেকে আছড়ে পড়ছে মুষল নদীর ধারা। এটা গুন্ডিচা ঘাগি ওয়াটারফল, যাকে অনেকে উড়িষ্যার নায়াগ্রাও বলে থাকেন। তোমরা কিন্তু চাইলেই ঘাটগাঁওয়ের এই জলপ্রপাত ঘুরে নিতে পারো কেওনঝড় থেকেও। আর যদি ঘাটগাঁওতেই এক রাত থাকো তাহলে তো কথাই নেই, অন্তত ঘন্টা দুয়েক এই গুন্ডিচা ঘাগির জন্য অবশ্যই রেখো। এই হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফল, আর তার ঠিক উল্টো দিকে যেখানটা এই মুহূর্তে আমরা রয়েছি তার সামনে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার করা আছে। তো এটার ওপর থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো। চলো আপাতত ওপরে যাই। এই হচ্ছে পুরো নদীর স্ট্রিমটা, জলটা নিচে পড়ছে। সকলের দেখার জন্য এরকম একটা সুন্দর ব্যালকনি সিট বরাদ্দ। ঝর্ণার ঠিক এপাশে এরকম একটা পুল, চমৎকার। শাস্ত্রমতে গুন্ডিচা জগন্নাথ দেবের মাসির নাম। সেই মাসির বাড়ি যেখানে প্রতি বছর রথযাত্রায় বেড়াতে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই থেকেই নাম হয়েছে গুন্ডিচা ঘাগি। কেওনঝড় থেকে 55 কিলোমিটার আর ঘাটগাঁও থেকে 12 কিলোমিটার দূরে এই জলপ্রপাত। মুষল নদীর গতিপথে প্রায় 50 ফুট ওপর থেকে পাথরে আছড়ে পড়ছে জল। যে ভিউ দেখে অনেকেই একে ডাকেন উড়িষ্যার নায়াগ্রা বলে। গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের জায়গাটা এত সুন্দর এবং এত বড় যে পিকনিকের জন্য খুব আইডিয়াল। দেখলাম অনেকে পিকনিক করছেনও, কিন্তু কেওনঝড়ের এই তৃতীয় দিনের ট্রিপে এসে একটা জিনিসই হতাশ করলো। এই প্রথম দেখলাম মানুষ কতখানি নোংরা আবর্জনা একটা জায়গাকে ভরিয়ে দিতে পারে। ফলে যারা এখানে আসছো তাদের কাছে একটাই অনুরোধ, নিজের আবর্জনা প্লিজ নিজেরা পুড়িয়ে নিয়ে যাও। এই জায়গাগুলোকে নোংরা করো না, এবং জায়গায় জায়গায় ডাস্টবিন বা এই সমস্ত ব্যবস্থাও আছে, প্রয়োজনে সেগুলোকে ব্যবহার করো, কিন্তু প্রকৃতিকে এভাবে নষ্ট করো না প্লিজ। গুন্ডিচা ঘাগি ওয়াটারফল দেখা হয়েছে, কিন্তু তার মানে আমাদের বেড়ানো, মানে আজকের বেড়ানো যে শেষ হয়ে গেছে তা নয়, আর ব্লগটাও যে শেষের পথে সেটা ভেবো না তোমরা। সব থেকে বড় কথা হচ্ছে আজকে রাতের মাথা গোঁজার ঠাঁই, মানে যেটা হচ্ছে অ্যাবসলিউটলি আমরা থাকবো যে জায়গাটায়, সেটাকে বলে ঘাটগাঁও। এই ঘাটগাঁওতে আমাদের হোটেলে এখন আমরা গিয়ে ফার্স্টে চেক ইন করবো, তারপর আমরা আবার বেরোবো। তার কারণ সেবার আমরা বেরিয়ে তোমাদের একটা দুর্দান্ত মন্দিরে নিয়ে যাব। বিশেষ বিশেষ খবর হচ্ছে আমরা ঘাটগাঁওতে পৌঁছে গেছি, এবং বুঝতেই পারছো যে বিকেল হয়ে আসার পরে যখন সন্ধে হচ্ছিল তারপর থেকে এতক্ষণ পরে আমাদের বেশ একটা আবার নতুন করে জার্নি রিজিউম হচ্ছে, এবং আমরা যাচ্ছি জাস্ট পায়ে হেঁটে কয়েক কদম দূরে এখানে যে মন্দির রয়েছে তারিণী মন্দির সেখানে। তবে তার এই মাঝখানে যে নাটকীয় পর্ব হয়েছে সে গল্পও তোমাদের বলছি। গোটা সন্ধেটা যে নাটক হলো, তারপরে গলাও ভেজানো হয়নি। তো এখন আমরা একটু
চা খাবো সবার আগে, তারপর কি মন্দিরে যাব। এসে গেছে। যে গল্পটা তোমাদের বলবো সেই অভিজ্ঞতাটা আমাদের ক্ষেত্রেও বলতে পারো খুব বেশি হয় না, নতুনই হয়, এরকম অভিজ্ঞতা একটা দুটো হয়, বাট ডেফিনেটলি এই অভিজ্ঞতাটা অনেক শিক্ষা দিয়ে গেল। আমরা এত জায়গায় বেরিয়েছি এরকম কোনোদিন হয় না। আমরা কম বেরিয়েছি আর উড়িষ্যায় তো এক্সপিরিয়েন্স খুবই ভালো এটা ছাড়া। नमो देव्यै महादेव्यै शिवाय सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मता। যদিও বর্ষার বেড়ানো, কিন্তু এইবারে আমাদের ঘোরার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দুটো দুর্দান্ত মন্দির দেখাচ্ছি। একদিকে তোমরা দেখেছিলে এর আগে বলদেবজিউ মন্দির, সেটা ছিল কেওনঝড়ে। আর এই ঘাটগাঁওতে সব থেকে বেশি বিখ্যাত, যার টানে সবচেয়ে বেশি মানুষ এই ছোট্ট উড়িষ্যার শহরে ছুটে আসেন, সেটা হলো মা তারিণী মন্দির। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কেওনঝড় শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে ঘাটগাঁওয়ের এই মন্দির। পুজোর ঘর থেকেই এই শহরের নাম হয়েছে ঘাটগাঁও। হিন্দু শাস্ত্র মতে মা তারিণীর প্রথম উল্লেখ পাওয়া যায় কাঞ্চিতে, পরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় পুরীর মন্দিরে। কিন্তু মাকে কেওনঝড়ে আনতে গিয়েছিলেন ভঞ্জ রাজবংশের রাজা। মা শর্ত দেন, আসার পথে পেছন ফিরে তাকানো যাবে না। আর এখানেই যত বিপত্তি। রাজা শর্ত ভঙ্গ করে পেছনে তাকানোয় মা আর এগোতে চাননি। সেই থেকে ঘাটগাঁওয়েই প্রতিষ্ঠা হয় মা তারিণী মন্দিরের। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বিশাল উৎসব হয় এখানে। ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দিরে বসে আছি। এখানে এলে সবাই যেটা দেখতে চান সেটা হচ্ছে সন্ধ্যারতি, যেটা প্রত্যেক দিন হয় সন্ধ্যে 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। 8:10 কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এখানে ভেতরে মোবাইল ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়। পুরো অভিজ্ঞতাটাই তোমাকে চোখে এবং মনে ধরে রাখতে হবে। আমি আর প্রদীপ্ত আমরা সেই কারণে বাকি সব জিনিসপত্র রেখে একবার করে গিয়ে দেখে এসেছি। এখনও আরতি চলছে, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। এই এক দেখার মতো অভিজ্ঞতা, মানে এটা বলে বোঝানো খুবই মুশকিল। মন্দিরের গর্ভগৃহর চারপাশে না ওরা গোল করে পুরো গ্যালারির মতো করে রেখেছেন। সেখানে চারিদিকে ঘিরে ধরে শয়ে শয়ে মানুষ আরতি দেখছেন। তার মধ্যে কারা না কারা দামামা, শঙ্খ, কাঁসর ঘণ্টা সব বাজছে অদ্ভুত একটা সিঙ্কে, তালে তালে। ভেতরে একটা অদ্ভুত আচ্ছন্ন ভাব রয়েছে, এটা মাদকতাই রয়েছে বলতে পারো। মানে অসম্ভব ভক্তিভাব আসবে তার মধ্যে, যেন একটা মানে ওই বিলীন হয়ে যাওয়া পুরো প্রসেসটার মধ্যে, এটা আমার মনে হয়েছে গিয়ে। তো অবশ্যই এটা চোখে না দেখলে বোঝা মুশকিল। আমাদের ঘাটগাঁও বেড়ানোর অভিজ্ঞতা অবশ্য পুরোটাই এত সুন্দর ছিল না। কেন, সে গল্প তোমাদের বলবো এই সিরিজের পরের পর্বে, যেখানে থাকবে খরস্রোতা নদীকে ঘিরে এক আশ্চর্য জায়গার সন্ধান আর পাহাড় জঙ্গল পেরিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চারের জার্নি। তার আগে বলো কেমন লাগলো এই পর্বটা। যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই কমেন্টে লিখো। যদি ইউটিউব ব্রাউজ করতে করতে প্রথমবার এই চ্যানেলটা খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। গাড়িতে লম্বা রোড ট্রিপ হোক কিংবা ঘরের কাছে চেনা অচেনা উইকেন্ডের বেড়ানো, সারা বছরই এই চ্যানেলে তোমাদের জন্য এরকম অনেক অফবিট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আসি আমরা। তাই আমাদের বেড়ানোর সব আপডেট নিয়মিত পেতে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে পরের পর্বে।